আচ্ছা, দশম শ্রেণীর আজকের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলার যে বিষয়টা আমি আজকের পড়াবো তোমাদের, একটা গল্প আমাদের রয়েছে। সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের সিলেবাসে একটি গল্প রয়েছে, নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। সেই গল্পটা আজকের আমি তোমাদেরকে পড়ে বোঝাবো। নদীর বিদ্রোহ গল্পের মূল যে কেন্দ্রীয় চরিত্র সে হচ্ছে নদের চাঁদ। ঠিক আছে, নদের চাঁদ হচ্ছে এই গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র। তো নদের চাঁদের সঙ্গে নদীর কিভাবে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তাকে নিয়েই কিন্তু এই গল্পটা রচিত করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তো আমরা দেখতে পাবো, গল্পের প্রথম দিক থেকেই দেখতে পাবো যে নদীর প্রতি নদের চাঁদের একটা প্রগাঢ় ভালোবাসা, সেটা ছোটোবেলার থেকেই তার কিন্তু তৈরি হয়েছে। যেহেতু তার নদীর ধারেই তার জন্ম, তাই ছোটো থেকেই সে নদীকে দেখেই বড় হয়েছে এবং নদীর সঙ্গে তার যেন একটা আত্মিক যোগাযোগ ছোটোবেলার থেকেই তার তৈরি হয়েছে। শুধু শৈশবকাল নয়, শৈশব, কৈশোর, যৌবন, এই তিনটে টাইমেই কিন্তু আমরা দেখব নদের চাঁদের সঙ্গে নদীর একটা বিরাট বড় একটা ভালোবাসার সম্পর্ক। সেই সম্পর্ককে কেন্দ্র করে নদের চাঁদের জীবনের কি পরিবর্তন ঘটলো সেটাকে নিয়েই মানিক বন্দ্যোপাধ্যায় নদীর বিদ্রোহ গল্পটা রচনা করেছেন। তো গল্পটা শুরু করছি, শোনো। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আগে হ্যাঁ। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না কি বলো? নতুন সহকারী একবার জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আগে না। নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিক দিয়ে হাঁটিতে লাগিল। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকেলের দিকেই বর্ষণ থামিয়াছে। 5 দিন নদীকে দেখা হইল না। নদের চাঁদের ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। তা হোক, ব্রিজের একপাশে আর চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে যেন বাঁচিবেই না। আচ্ছা, প্রথমেই আমরা দেখো এখানে একটা স্টেশনের একটা কিন্তু ডেসক্রিপশন আমরা পেলাম। সেটা কীরকম দেখো, কি বলছে, 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। মানে এখানে কি দেখতে পাচ্ছি, আসলে নদের চাঁদ একটি স্টেশন মাস্টার। সেই স্টেশনের নাম করা, মানে পুরো নাম স্টেশনের নামটা সেখানে দেওয়া নেই। তো গল্পের প্রথমেই দেখতে পাচ্ছি নদের চাঁদ হচ্ছেন একজন স্টেশন মাস্টার। তো একটা প্যাসেঞ্জার ট্রেনকে সে ছেড়ে দেওয়ার পরেই, প্ল্যাটফর্ম থেকে ছাড়িয়ে দেওয়ার পরেই কিন্তু নদের চাঁদ তার সহকারীকে বলছে আমি চললাম। তার মানে তার কাজ শেষ করে সে বাড়ি যাচ্ছে। তো তার সহকারী সেই সময় দেখছেন যে আকাশে চারিদিকে মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত চলছে, মানে একদম চারিদিকে আকাশ ভরা মেঘ এবং প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এরকম একটা সিকোয়েন্সে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গল্পের প্রথম ভাগটা। ঠিক আছে, তো সেখানে নদের চাঁদের সহকারীকে বলছে নদের চাঁদ যে আমি চললাম হ্যাঁ। তো সহকারী সেই আকাশের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ যান। তা নদের চাঁদ বলছে আজকের আর বৃষ্টি হবে না বলো? তা বলছে না, আজ আর তো হওয়ার যার চান্স নেই। তো তারপরে কি বলছে দেখো, নদের চাঁদ এরপরে লাইন ধরে নদীর উপরকার ব্রিজের উপর দিয়ে হাঁটতে লাগলো। আসলে ওই লাইনের উপর দিয়ে সোজা, মানে প্ল্যাটফর্ম সোজা লাইন দিয়ে হাঁটতে হাঁটতে লাগলো। তার কারণ হচ্ছে সেই ব্রিজের উপর দিয়ে নদীর কাছে পৌঁছানো যায়। তো সেই জন্য নদের চাঁদ সেই ব্রিজের উপর দিয়ে হাঁটা শুরু করলো। তার কারণটা হচ্ছে 5 দিন ধরেই কিন্তু অবিরাম একটা টানা বৃষ্টি চলছিল এবং সেই বৃষ্টিতে নদের চাঁদের নদীর সঙ্গে সাক্ষাৎ এই 5 দিন ধরে হয়নি। তো এই 5 দিন নদের চাঁদের সঙ্গে নদীর সাক্ষাৎ না হওয়ার জন্য নদের চাঁদের দমটা আসলে বন্ধ হয়ে আসছিল। যেহেতু নদীর সঙ্গে তার একটা আত্মিক যোগাযোগ, 5 দিন ধরে সে নদীকে দেখতে পায়নি। তার কারণে তুমুল বৃষ্টির জন্যই সে দেখতে পায়নি। তাই আজকের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছিল না, কিন্তু তবু নদের চাঁদ ওই লাইন ধরে ব্রিজের ওপর দিয়ে সে নদীকে দেখতে গেল। তারপরে আমরা কি দেখছি দেখো, আকাশ যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। তা হোক, ব্রিজের একপাশে আর চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে আজ বাঁচিবে না। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে। দুদিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। মানে কি বলছে দেখো, নদের চাঁদ যেতে যেতেই ভাবছে যে 5 দিনে এই যে তুমুল বৃষ্টির ফলে হয়তো নদীর দুকুল ছাপিয়ে জল ভরে ফুলে ফেপে উঠেছে।
তো নদী যেন তার সৌন্দর্যকে হয়তো আগের তুলনায় আরও বাড়িয়েছে, সেটা নদের চাঁদের ভাবনা। এবং সেই জন্য নদের চাঁদ কী করছে, নদের চাঁদ এই ভাবনায় ভাবিত হয়ে কিন্তু রেল লাইনের ওই ব্রিজের উপর দিয়ে নদীর দিকে ক্রমশ অগ্রসর হতে লাগলো। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগের ছোটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই আরেকজন। নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে? এই লাইনটা কিন্তু তোমরা সকলেই একটু মার্ক করে রাখো, নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে। এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন আসে, সেটা অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে বা তোমাদের 3 মার্কস অথবা 5 মার্কসেরও প্রশ্ন আসতে পারে। তো এই লাইনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে। তো সুতরাং এই লাইনটা কিন্তু একটু আন্ডারলাইন করে রাখো বইতে পেন্সিল দিয়ে। নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। তার মানে এখানে দেখো, সেটা স্বাভাবিক ব্যাপার, 30 বছর বয়স মানে সত্যি একটা লোক যথেষ্ট পরিণত বয়সের হয়েছে। নদের চাঁদের নদীর উপরে এই যে ভালোবাসা 30 বছর বয়সে, সেটা তো সত্যি একটা অস্বাভাবিক ব্যাপার। এরকম একটা পরিণত বয়সকে মানুষ, সে যদি নদীর উপরে এত বেশি টান তার, বা নদীকে 5 দিন ধরে না দেখার জন্য তার যে একটা ঔৎসুক্য বোধ, সেটা সত্যি একটু অস্বাভাবিক ব্যাপার। তার মধ্যে সে একটা রেলের একটা গুরুত্বপূর্ণ পোস্টে সে চাকরি করে। হ্যাঁ, সেটা ছোট হোক কিংবা বড় হোক, কিন্তু তার ঘাড়ে কিন্তু প্রচুর দায়িত্ব থাকে। মানে সেটা প্যাসেঞ্জার ট্রেন বা লোকাল ট্রেন ঠিকঠাকভাবে আসা যাওয়া করছে কিনা, যা একটা স্টেশন মাস্টারের দায়িত্ব থাকে, সেই দায়িত্ব কিন্তু তাকে পালন করতে হচ্ছে নদের চাঁদের। কিন্তু তাও নদের চাঁদের কিন্তু এই নদীর প্রতি ভালোবাসাটা কোনোভাবেই কোনো অংশে কমছে না, বয়সের সঙ্গে বাড়ার সাথে সাথে আরও বরঞ্চ সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো সেই জিনিসটা তো আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো নদের চাঁদের এই নদীর প্রতি ভালোবাসাটা আর জবাব নদের চাঁদ নিজেই দিতে পারে। তার কারণটা হচ্ছে, যেহেতু তার আমরা প্রথমেই আমি বলেছিলাম যে নদীর ধারেই তার জন্ম এবং তার ছোটোর থেকে বড় হয়ে ওঠাটা সেটা সম্পূর্ণ রকমভাবেই নদীর ধারেই। তো সুতরাং সেই কারণেই কিন্তু নদীর প্রতি ভালোবাসা বা টানটা তার কোনো অংশেই বড় হওয়ার সঙ্গে সঙ্গে কোনোভাবেই কমিয়ে যায়নি। ঠিক আছে, তো বরঞ্চ এই পাগলামিটাকে সে ভীষণ রকমভাবে আনন্দেই উপভোগ করে তার এই পাগলামির জন্য। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, এটা তোমরা কিন্তু একটা আন্ডারলাইন করে রাখতে পারো। নদীকে এমনভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীর ধারেই তার জন্ম হইয়াছে, নদীর ধারেই সে মানুষ হইয়াছে, চিরদিনই নদীকে সে ভালোবাসিয়াছে। এই একটু আগে যেটা আমি তোমাদেরকে বলছিলাম, যে নদীর প্রতি তার ভালোবাসাটা কিন্তু ছেলেবেলার থেকেই গড়ে উঠেছে। এমন নয় যে হঠাৎ করে তার ভালোবাসাটা জন্ম হয়েছে। ঠিক আছে, তো নদীর ধারে যেহেতু সে জন্মেছে, তাই জন্য নদীকে সে ছোটোবেলা থেকে দেখেছে। তো নদীর প্রতি তার ভালোবাসা বা টানটা স্বাভাবিকভাবে মানে স্বাভাবিকভাবে সেটা জন্ম নেওয়াটাই মানে অস্বাভাবিক ব্যাপার নয়। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোর আর প্রথম যৌবনে বড় ছোট হিসাব কী করে। দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো তার মমতা পাইয়াছিল। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারা প্রায় শুকিয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়াই ফেলিয়াছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মীয়া মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে। মানে কি বলছে দেখো, যে এই যে ক্ষীণস্রোতা যে নদী, মানে ক্ষীণস্রোতা নদী মানে হচ্ছে যে নদীর স্রোত কম। ঠিক আছে, আমরা দেখব যে নদের চাঁদের জন্মেছে যেখানে, অর্থাৎ তার শৈশব এবং তার যৌবন যেখানে কেটেছে, যেখানে তার জন্মস্থান, সেখানকার যে নদীটা, সেই নদীটা কিন্তু ক্ষীণস্রোতা ছিল। অর্থাৎ তার কর্মস্থানের যে নদী, সেই নদীর তুলনায় কিন্তু তার পিতৃভিটে বা তার জন্মভিটের যে নদীটা ছিল, সেই নদীটা অত্যন্ত ছোট ছিল এবং তার স্রোতের যে ধারাটা সেটা অনেক কম ছিল। ঠিক আছে, তো একবার কি হয়েছিল, যে একবার তোমার বৃষ্টি না হওয়ার জন্য, অনাবৃষ্টি মানে বৃষ্টি না হওয়ার জন্য নদীর জল প্রায় শুকিয়ে এসেছিল। তো তাতে কিন্তু নদের চাঁদের খুব মনের দিক থেকে খুব কষ্ট পেয়েছিলেন। মানে নদীর এই যে জল শুকিয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু নদের চাঁদ কিছুতেই মেনে নিতে পারেনি। ঠিক আছে, তো মানে পরম আত্মীয় আমরা যেরকম দেখবে, আমাদের খুব ক্লোজ আত্মীয় স্বজন যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে যদি ভুগতে থাকে, মানে দুরারোগ্য কোনো রোগে যদি আক্রান্ত হয়ে যদি ভুগতে থাকে, তাতে যেরকম আমরা মনের দিক থেকে কষ্ট পাই,
ঠিক সেরকমভাবেই কিন্তু নদের চাঁদও কিন্তু দেখো নদীর এই যে জল শুকিয়ে যাওয়ার জন্য কিন্তু ঠিক সেরকমই কিন্তু সে কষ্ট পাচ্ছিল। অর্থাৎ ওই যে প্রথমেই বলেছিলাম যে নদের চাঁদের নদীর সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক, যেটা আমাদের কি হয় খুব কাছের মানুষের সঙ্গে তো আমরা এই সম্পর্কটা গড়ে তুলি যে কোনো কাছের মানুষের যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হোক বা যে কোনো রকম সে কষ্টে যদি আক্রান্ত হয়, তাতে যেরকম আমরা সমব্যথী হই, ঠিক সেরকমভাবে কিন্তু নদের চাঁদেরও কিন্তু এই নদীর এই যে ক্ষীণস্রোতা নদী, মানে নদীর যে স্রোত কমে যাওয়া বা নদীর জল শুকিয়ে যাওয়া, এতেও কিন্তু নদের চাঁদ সমানভাবে কষ্ট পেয়েছিল। ঠিক আছে, এরপরের স্ট্যান্ডাতে আসছি। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়া নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সেই চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়েছে। এতক্ষণে নদীর চাঁদ একটি সংকীর্ণ জলস্রোতা নদীর কথা ভাবিতেছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি অপরিচিত মনে হইল। মানে কি বলছে দেখো, যে 5 দিন আগেও নদের চাঁদ এই নদীকে দেখেছিল, মানে অর্থাৎ তার কর্মস্থানের যে নদীর কথা বলছি, সেই নদীটা তো অনেকটাই বড়, বিস্তৃত, অনেকটাই বেশি বড়। তো সেই নদীর যে স্রোতের যে ধারা, সেটা সম্পর্কে নদের চাঁদ খুব ভালো রকমভাবে অবগত ছিল। 5 দিন আগেও সে দেখেছিল নদীর পাঁক সমেত, পঙ্কিল মানে পাঁক, কাদা পাক, সেই নিয়ে নদীর স্রোত বহমান। কিন্তু হঠাৎ করে এই 5 দিন পরে যখন নদের চাঁদ নদীকে দেখছে, নদীর একটা বিরাট বড় একটা পরিবর্তন কিন্তু ঘটেছে। সেই পরিবর্তনটা কেন ঘটলো, তার কারণটা হচ্ছে এই যে 5 দিন ধরে যে একটা অবিরাম বৃষ্টি, এই অবিরাম বৃষ্টির ফলে নদীর স্রোত যেন নদীর বুকুল ছাপিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদী যেন একটা ভয়ঙ্কর চেহারা নিয়েছে। কোথাও এই নদীর এই ভয়ঙ্কর চেহারাটা কিন্তু নদের চাঁদের কাছে একটু অপরিচিত বলেই মনে হলো, এবং নদের চাঁদের মনের মধ্যে একটা একটা আশঙ্কাও কিন্তু তৈরি করলো এই নদীর এই ভয়ঙ্কর রূপকে নিয়ে। ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টের গাদা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানে গিয়াই বসিল। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিরও আবর্ত রচনা করিতেছে। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়িয়া স্পর্শ করা যায়। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সেই স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত বলে মনে হইতেছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানি যেন তাড়াতাড়ি লুকিয়া ফেলিয়াছে। মানে কি বলছে দেখো, ব্রিজের মাঝামাঝি একটা ইট সুরকির একটা সিমেন্টের গাদা ধারক স্তম্ভে নদের চাঁদ প্রতিদিন সেখানে বসে এবং সেখানে সে নদীকে দেখে। আজও তার ব্যতিক্রম ঘটল না, সে ওইখানেই বসলো এবং দেখলো যে নদীর কি বলছে দেখো, ধারক স্তম্ভে বাধা পাইয়া ফেনির আবর্ত রচনা করিতেছিল। মানে ওই ধারক স্তম্ভের মধ্যে নদীর জলটা ধাক্কাকে যেন একটা ফ্যানার মতো রচনা করছে। মানে ফ্যানা যেরকম হয় না, স্রোতের ধারা যদি কোথাও একটা ধাক্কা খায় একটু ফ্যানার মতো তৈরি হয়ে যায়, ঠিক সেরকমভাবে ওই বসার জায়গাটা ধাক্কা খেয়ে একটা ফ্যানার মতো আবর্ত রচনা করছিল। ঠিক আছে, তো সেটা নদের চাঁদ উপভোগ করছিল সেই সৌন্দর্য। এবং হঠাৎ করে নদের চাঁদ পকেট থেকে একটা কাগজ সে বার করে সেই কাগজের টুকরোটা সে নদীর জলের মধ্যে ফেলে দিল। সেই কাগজ বা সেই চিঠিটা কার চিঠি? সেই চিঠিটা লেখা ছিল অ্যাকচুয়ালি নদের চাঁদের স্ত্রীর লেখা চিঠি নদের চাঁদকে। হ্যাঁ, তো যেহেতু নদের চাঁদের সঙ্গে নদের চাঁদের স্ত্রী নদের চাঁদের কর্মস্থলে একসঙ্গে থাকে না, তো সেই জন্য তার চিঠি, সে নদের চাঁদ একটা স্ত্রীকে তার ভালোবাসার একটা চিঠি লিখেছিল স্ত্রীকে। সেই চিঠিতে একটি পৃষ্ঠা সে ছিঁড়ে নদীর জলে ফেলে দিয়েছিল। তার কারণটা কি? তার স্ত্রীর উপরে রাগ করে নয়, কিন্তু সেই নদীর সঙ্গে খেলা করতে চেয়েছিল, কোথাও একটা লুকোচুরির খেলা খেলতে চেয়েছিল। ঠিক আছে, তো দেখো ওই যে বললাম প্রথমেই, আবারও বলছি, নদীর সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। নদীকে তো সে একটা জীবন্ত রূপ বলেই মনে করে। তো তাই জন্য সেই চিঠির একটা পৃষ্ঠা সে নদীর স্রোতের মধ্যে ফেলে দিয়ে কোথাও নদীর সঙ্গে একটা লুকোচুরির খেলা খেলতে চেয়েছিল। তো স্বাভাবিকভাবে সেই চিঠির একটা পৃষ্ঠা জলে পড়া মাত্রই কোথায় যে ডুবিয়ে নিয়ে চলে গেল সেটা নদের চাঁদ দেখতে পেল। দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছেন। চিঠি পকেটেই ছিল,
একটু মমতাবোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোকটা সে সামলাইতে পারিল না। একখানি পাতা ছিঁড়িয়া ডুঙ্গিয়া মুচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল, যেটা একটু আগেই বললাম। তারপরেই নামিল বৃষ্টি। সে কি মুষলধারা বর্ষণ! ঘণ্টা দিনেক বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হইয়াছে। হঠাৎ করিয়া আবার তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল, তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মনে হইতে ছেলে মানুষের আমোদ মিলিয়া গেল। তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। মানে কি বলছে দেখো, নদের চাঁদ ওখানেই কিন্তু ওই ধারক স্তম্ভের উপরে বসে বসে ভিজতে লাগলো, ঠিক আছে, সেখান থেকে কিন্তু সে আর উঠল না। হ্যাঁ, এবং সেই যে বৃষ্টির শব্দ এবং নদীর জলের স্রোতের শব্দ, কোথাও এই একটা শব্দ নদের চাঁদকে সারা শরীরকে যেন অবশ করে তুলেছিল। একটা কি বলবো, মানে অর্থাৎ একটা নিদ্রামগ্ন কিন্তু একটা পরিস্থিতি বা সিচুয়েশন কিন্তু একটা ক্রিয়েট করেছিল নদের চাঁদের মধ্যে। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলিয়া চারিদিকে অন্ধকার ছাইয়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়ে যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে। হঠাৎ তাহার মনে হইয়াছে, রসিক খুবই উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশি কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণে বসিয়া থাকা তাহার হয়তো উচিত হয় না। হোক ইট সুকি সিমেন্ট পাথর লোহা লক্করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। মানে কি বলছে দেখো, যে হঠাৎ করে কিন্তু নদের চাঁদের ঘুম ভেঙে গেল এবং সে দেখলো যে মুষলধারায় প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে এবং নদের চাঁদ ভাবছে যে তার কিন্তু এখানে বসে থাকাটা উচিত হয়নি, কারণ ট্রেনের শব্দে তার ঘুমটা ভাঙল। এরপরে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইন্টারেস্টিং লাইনে কিন্তু এবার আমরা আসছি, যেটা গল্পের মূল অন্তর্নিহিত তাৎপর্য কিন্তু এই গল্পের মধ্যে রয়েছে। সেটা কি বলছে দেখো, যে হোক ইট সুকি সিমেন্ট পাথর লোহা লক্করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। মানে এখানে কি বলছে দেখো, যে আমরা ব্রিজ তো তৈরি করি লোহা সিমেন্ট সমস্ত কিছু দিয়েই, তো বিজ্ঞানের প্রযুক্তির কাছে তো আমরা আজ সকলেই মাথা নত করেছি, মানে আমরা সমগ্র মনুষ্য জাতি বা মানব জাতি সকলেই মাথা নত করে নিচ্ছি। প্রকৃতি কিন্তু বিজ্ঞানের কাছে মাথা নত করেনি, ঠিক আছে। প্রকৃতি যদি ক্ষেপে যায় বা প্রকৃতি যদি তার ঝড় তাণ্ডব সারা পৃথিবী জুড়ে চালায় বা পৃথিবীর কোনো একটা অংশে চালায়, তাতে কোনো যতই আমরা বৈজ্ঞানিক দিক থেকে আমরা প্রযুক্তিগত দিক থেকে উন্নত হই না কেন, সেটা আমরা কিন্তু ঠেকাতে পারি না। তার প্রিকোয়েশনটা হয়তো নিতে পারি, কিন্তু আমরা ঠেকাতে পারি না। তো ঠিক সেরকমভাবেই আমরা দেখতে পাবো যে তাই জন্য নদের চাঁদ এখানে বলছে যে যতই সেটা লোহা বা ইট সুকি দিয়ে তৈরি হোক না কেন, নদী এরকমভাবে খেপে গেছে, তো এই ব্রিজটাকে তো নদী ভেঙেও দিতে পারে। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। ব্রিজটা ভাঙিয়া ভাসিয়া লইয়া দুপাশের মানুষের হাতে গড়া ভাত চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বইয়া যাইবার পথ করিয়া লইতে চায়, কিন্তু পারিবে কি? পারিলেও মানুষ কি তার রেহাই দেবে? আজ যে ব্রিজ আর বাঁধ সেই ভাঙিয়া ফেলিবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে। তারপর সেই গভীর প্রশস্ত জলপূর্ণ নদী তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগবে। অর্থাৎ এই যে নদের চাঁদ ঘুমিয়ে পড়েছিল না, এবং ট্রেনটা যখন আসলো নদের চাঁদকে আসলে সেই ট্রেনটা পিষে দিয়ে মেরে দিয়ে চলে গিয়েছিল, নদের চাঁদের মৃত্যু ঘটেছিল, ঠিক আছে। তো এই মৃত্যু ঘটার তার কারণটা কি জানো? মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটা যে রচনা করেছেন, নদের চাঁদের মৃত্যুটা কেন মানিক বন্দ্যোপাধ্যায় করালো, আসলে এটা তো সত্যি ঘটনা নয়। আসলে মানিক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এই গল্পটা যে মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে যন্ত্র সভ্যতার বিরুদ্ধে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা প্রতিবাদ ছিল। দেখো, এই যে নদীকে আমরা, নদীর স্রোতকে বাধা দেওয়ার জন্য আমরা কি করি? বাঁধ নির্মাণ করি।
বা নদীর উপর দিয়ে আমাদের যান চলাচল আরও উন্নততর করার জন্য ব্রিজ নির্মাণ করি। তো ব্রিজটা নির্মাণ করা হয় মানে কীভাবে, নদীর সেই তলদেশের উপরে স্তম্ভগুলোকে বানিয়েই তো ব্রিজটা তৈরি করা হয়। তো সেই ব্রিজ তৈরি করার ফলে নদীর স্রোতেরও কিন্তু একটা বাধা সৃষ্টি হয়, বা নদীতে আমরা যে বাঁধ দিই তাতেও কিন্তু নদীর স্রোতের একটা বিরাট বড় বাধার সৃষ্টি হয়। নদীর স্বাভাবিক গতিতে বা নদী কিন্তু স্বাভাবিক ছন্দে এগোতে পারে না। তো এটা হয়তো প্রশ্ন আসতেই পারে যে আমরা তাহলে তো বাঁধ যদি না নির্মাণ করা হয় তাহলে নদী তীরবর্তী এলাকাগুলো তো ভেসে যাবে। এটা ঠিকই, নদী তীরবর্তী এলাকাগুলো ভেসে যাবে, কিন্তু নদী তো তার কথা তো মানবে না, না, নদী তো তার স্রোতের অনুযায়ী তো সেই বয়ে যাবেই। তাই জন্য কবি মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন, লেখক মানিক বন্দ্যোপাধ্যায় দেখো এই কারণেই বলছেন যে এই যে বাঁধ নির্মাণ করা বা এই যে ব্রিজ নির্মাণ করা, এগুলো কারা করে? এগুলো তো নিশ্চয়ই প্রকৃতি করে না, এগুলো তো মানুষ করে। এগুলো তো একটা বৈজ্ঞানিক প্রযুক্তিরই তো একটা প্রকাশ। তো এগুলো আমরা নির্মাণ করি এবং খানিকটা সময়ের জন্য আমরা ভাবি যে আমরা নদীর স্রোতকে আটকে দিলাম, কিন্তু আদৌ কি আটকাতে পারলাম? নদী যখন খেপে যায়, আমরা দেখি না, আমরা টিভি বা নিউজে আমরা দেখি অমুক জায়গার বাঁধ ভেঙে গেছে, অমুক জায়গার বাঁধ ভেঙে গিয়ে ব্রিজের ভেঙে গিয়ে সেখানে জল গ্রামে ভাসিয়ে দিয়েছে, বন্যা প্লাবিত হয়েছে। রিসেন্ট আমাদের এই ঝড় যে গেল, আমফান বলো বা আয়লা বলো, এই সমস্ত ঝড়গুলো তো আমরা জানি যে নদীর যে তীরবর্তী এলাকা বা নদীর উপর দিয়ে যে ব্রিজগুলো গেছে, সেই ব্রিজ, অনেক ব্রিজই ভেঙে গেছে। তাহলে সেটা তো একটা বৈজ্ঞানিক প্রযুক্তির একটা চূড়ান্ত প্রকাশ এই ব্রিজগুলো, কিন্তু সেই ব্রিজ কি ধরে রাখতে পারলো? প্রকৃতির কাছে কি ব্রিজ হার তো মানতে বাধ্য হলো, বিজ্ঞান তো হার মানতে বাধ্য হলো। তাই নদী তার স্রোতকে কিন্তু তার নিজের গতিতে এগিয়ে নিয়ে যায়। তো মানিক বন্দ্যোপাধ্যায় এই নদের চাঁদের মৃত্যুর মধ্যে দিয়েই কিন্তু এই বিজ্ঞান প্রযুক্তির কাছে কিন্তু একটা প্রতিবাদ জানিয়েছেন। দেখো, এই যে ট্রেন বা ব্রিজের ওপরেই কিন্তু নদের চাঁদের মৃত্যুটা হয়েছিল, সেই ব্রিজটা কিন্তু কার তৈরি? মানুষেরই তৈরি, এটা বিজ্ঞানেরই সৃষ্টি। নদের চাঁদের কিন্তু যদি মানিক বন্দ্যোপাধ্যায় এরকমভাবেও রচনা করতে পারত যে নদীর জলে তাকে ভাসিয়ে নিয়ে গেছে, তাহলে কিন্তু নদের চাঁদের প্রকৃতির ওপরে ভালোবাসাটা জাস্টিফাই হতো না, কারণ প্রকৃতি তাকে কেড়ে নিয়ে গেছে সেটাই প্রমাণিত হতো। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা করলেন না। মানিক বন্দ্যোপাধ্যায় কী করলেন? যন্ত্র সভ্যতার কাছে নদের চাঁদের মৃত্যুটা ঘটালেন, অর্থাৎ ট্রেনটাই কিন্তু নদের চাঁদকে পিষে মেরে দিয়ে চলে গেল। তো এই যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ করেই কিন্তু নদের চাঁদের মৃত্যুটা তিনি তৈরি করেছেন। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, স্টেশনের কাছে নতুন রং করিবার ব্রিজটার জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। আজ তার মনে হলো কি প্রয়োজন ছিল এই ব্রিজের। সত্যি তো তাই, ব্রিজটা কি খুব দরকার ছিল? এই ব্রিজের উপরেই তো তার মৃত্যুটা হলো। বোধহয় এই প্রশ্নের জবাব দিবার জন্য পিছন হইতে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনের দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে। দেখো, সেই স্টেশনের সেই ব্রিজের উপরে কিন্তু নদের চাঁদের মৃত্যু ঘটল, যেখানে নদের চাঁদ দীর্ঘ 4 বছর তার কর্মজীবন কাটিয়েছে। নদের চাঁদের তো নদীর স্রোতও, একটু আগে যেটা বললাম, নদীর স্রোতেও তো তাকে ভাসিয়ে নিয়ে চলে যেতে পারত, তাহলে কিন্তু প্রকৃতির উপরে যে তার ভালোবাসাটা সেটা কিন্তু প্রমাণিত হতো না, সেটা কোথাও গিয়ে জাস্টিফাই হতো না। তো বা মানিক বন্দ্যোপাধ্যায় যেটা প্রকৃতির উপরে ভালোবাসাটা তিনি ব্যক্ত করতে চেয়েছেন নদের চাঁদের এই চরিত্রটার মধ্যে দিয়ে, সেটাও সঠিকভাবে প্রকাশিত হতো না। আসলে উনি চেয়েছিলেন যন্ত্র সভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, তাই জন্য ব্রিজের উপরে তার এই ট্রেন চলে যাওয়ার তাকে মৃত্যু ঘটানোর মধ্যে দিয়ে কিন্তু যন্ত্র সভ্যতার বিরুদ্ধে একটা প্রতিবাদ জানিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায় এই নদের চাঁদের মৃত্যুর মধ্যে দিয়ে। তো গল্পটা এখানেই আমি শেষ করছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে এই গল্প সংক্রান্ত, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করতে পারো। নেক্সট ক্লাসে আমরা বাংলার সমাস নিয়ে আলোচনা করব, বাংলা ব্যাকরণের সমাস নিয়ে আলোচনা করব। আর নদীর বিদ্রোহে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশন বক্সে প্রশ্ন করতে পারো। আজকে তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ।